স্বাগত ডিবিসির নির্বাচিত সংবাদে। বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশব্যাপী চলছে সাঁড়াশি অভিযান। হয়েছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্টও। কিন্তু লুট হওয়া অস্ত্রের 24% এখনও উদ্ধার হয়নি। 5,750টি অস্ত্রের মধ্যে উদ্ধার করা গেছে 4,379টি। উদ্ধার হয়নি এসএসএফ এর কাছ থেকে খোয়া যাওয়া 32টি অত্যাধুনিক অস্ত্রের একটিও। আওয়ামী লীগের পলাতক নেতাদের কাছে থাকা বৈধ অস্ত্রেরও খোঁজ নেই। এসব অস্ত্র সন্ত্রাসীদের হাতে পড়লে আইন শৃঙ্খলা পরিস্থিতির বড় ধরনের অবনতি ঘটবে, এমনটা আশঙ্কা বিশেষজ্ঞদের। 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে কম বেশি হামলা হয় দেশের বেশিরভাগ থানা ও পুলিশ ফাঁড়িতে, লুট হয় অস্ত্র ও গোলাবারুদ। সেদিন গণভবনের দায়িত্বে থাকা এসএসএফের সদস্যরাও অস্ত্র রেখে পালিয়ে যায়। খোয়া যায় অত্যাধুনিক অ্যাসল্ট ও স্নাইপার রাইফেল সহ 32টি অস্ত্র। পরে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে দেশব্যাপী চলে পুলিশ ও যৌথ বাহিনীর বিশেষ অভিযান। দেশের বিভিন্ন স্থান ও পরিত্যক্ত স্থাপনা থেকে উদ্ধার হতে থাকে অস্ত্র ও গোলাবারুদ। পুলিশের তথ্য বলছে, 5ই আগস্ট দেশের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে পুলিশের অস্ত্র লুট হয়েছে 5,750টি, উদ্ধার হয়েছে 4,379টি, যা খোয়া যাওয়া মোট অস্ত্রের প্রায় 76%। বাকি 1,373টি অস্ত্র এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। আর লুণ্ঠিত গোলাবারুদের পরিমাণ প্রায় 6,51,826 রাউন্ড। এর মধ্যে উদ্ধার হয়েছে 4 লাখ রাউন্ড। উদ্ধার হয়নি গণভবন থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্সে লুট হওয়া 32টি ভয়ানক অস্ত্র। হদিস নেই 2009 থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত লাইসেন্স পাওয়া 6,000-এর বেশি মারাত্মক আগ্নেয়াস্ত্রেরও। নিয়মিত অভিযান চললেও 1,000-এর বেশি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদের সন্ধান না মেলায় উদ্বেগ রয়েছে জনমনে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, এসব অস্ত্র হাত বদল হয়ে শীর্ষ সন্ত্রাসীদের কাছে পড়লে মারাত্মক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে। এই অস্ত্রগুলি জনগণের কাছে বড় ধরনের একটা হুমকি এবং আশঙ্কার জায়গা হয়ে তৈরি হয়ে আছে। যার হাতে একটা অস্ত্র থাকে সে নিজেকে অনেক বেশি পাওয়ার এলিট মনে করে এবং অন্য মানুষকে যে কোনো তুচ্ছ তাচ্ছিল্য ঘটনার মধ্যে দিয়ে বড় ধরনের ঘটনা সে ঘটিয়ে ফেলতে পারে। পুলিশ সদর দপ্তর বলছে, এসব অস্ত্র যেন পেশাদার সন্ত্রাসীদের কাছে না যায় সে লক্ষ্যে কাজ চলছে। আমাদের এটি খুব বড় একটি কনসার্ন যে আমাদের অস্ত্রগুলো এখনও 24 ভাগ অস্ত্রের মতো বাইরে আছে। তো সেটিকে আরও দ্রুত কিভাবে আমরা উদ্ধার করতে পারি সেজন্য আমরা কাজ করছি। অস্ত্রের লাইসেন্সধারী ব্যক্তিদের বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী, যাদের অধিকাংশই আত্মগোপনে। তাদের অস্ত্রগুলো এরই মধ্যে অবৈধ বিবেচিত। যারা অস্ত্রগুলো জমা দিয়েছে এবং কারা অস্ত্রগুলো জমা দেয়নি সেটি কিন্তু সহজে অনুমেয় এবং এটা কিন্তু ডিফারেন্সিয়েট করা খুবই সহজ। তো সেভাবেই কিন্তু আমরা কাজ করছি। সুতরাং যারা অস্ত্রগুলো জমা প্রদান করেননি, অবৈধ অস্ত্র হয়ে আছে, তো তাদের বিরুদ্ধে যে আইনগত যে ব্যবস্থা সেটি গ্রহণ করা হচ্ছে। অস্ত্রের তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর। জনগণের কাছেও আহ্বান জানাতে চাই যে। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন ডেপুটি চিফ রিপোর্টার দাউদ খান। দাউদ, পুরো প্রতিবেদনটিতে কিন্তু আমাদের কাছে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে যে বর্তমান অবস্থা, কিন্তু এখন প্রশ্ন থাকছে যে ভবিষ্যতে করণীয় কি? এই অস্ত্রগুলো যেগুলো বাকি রয়ে গেছে সেগুলো কিভাবে আসলে উদ্ধার হবে বা বিশেষজ্ঞরা কি বলছেন? আফরিন, মূলত ছাত্র জনতার গণঅভ্যুত্থান চলাকালে বিভিন্ন থানাতে কম বেশি হামলা হয়েছে এবং দেশের প্রতিটি থানাতেই কিন্তু কম বেশি হামলা হয়েছে এবং তখনই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে প্রায় 5,500-এরও বেশি যে অস্ত্র সেগুলো কিন্তু খোয়া গেছে এবং একই সাথে যে গোলাবারুদগুলো রয়েছে, অর্থাৎ লক্ষ লক্ষ গোলাবারুদও কিন্তু একই সাথে লুট করে নিয়েছিল সে সময়তে যারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল। এরকম কিন্তু অনেকেই সেই সময়ে এই সুযোগটি নিয়েছিল। তো পরবর্তীতে আসলে অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব গ্রহণ করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নেতৃত্বে যখন পালাবদল ঘটে, তখন কিন্তু এই অস্ত্রগুলো উদ্ধারে এবং গোলাবারুদ উদ্ধারে এক ধরনের সাঁড়াশি অভিযান আমরা দেশব্যাপী দেখতে পেয়েছি এবং একই সাথে দেখতে পেয়েছি যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। তো সেক্ষেত্রে দেখা যায় যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, পরিত্যক্ত স্থাপনা থেকে এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কাছ থেকে কিন্তু এখন পর্যন্ত বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয়েছে। 1,000-এর বেশি আসলে অস্ত্র এখনও বাইরে রয়েছে। এখন শঙ্কার জায়গা যেটি রয়েছে যে আসলে যেহেতু 1,000-এর বেশি অস্ত্র এখনও আসলে বাইরে রয়েছে, সুতরাং সেক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা রয়েছে কিনা এই জায়গাটিতে আসলে বিশেষজ্ঞরা বলছেন এবং জনমনেও এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। কারণ কয়েকটি উদাহরণ যদি দিই আমি, যে দেখা যায় যে দেশের বেশ কয়েকটি জায়গায় আমরা দেখেছি যে প্রকাশ্যে অস্ত্রের মহড়া চলেছে এবং একই সাথে বেশ কয়েকটি জায়গাতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যখন এই সকল ঘটনাগুলো রহস্য উদ্ঘাটন করেছেন এবং
যখন সেই জায়গা থেকে অস্ত্র উদ্ধার করেছেন, দেখা গেছে এই অস্ত্রগুলো আসলে 5ই আগস্ট যখন গণঅভ্যুত্থান চলেছিল বিভিন্ন থানা থেকে লুট করা সেই অস্ত্রের সাথে মিল রয়েছে এবং সেই লুট করা অস্ত্রগুলোই। সুতরাং সেক্ষেত্রে বলাই যায় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও বলছেন যে এই অস্ত্রগুলো কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কাছে চলে গেছে। বিশেষ করে গণভবন এবং সংসদ ভবনের আশেপাশের এলাকা থেকে যে অস্ত্রগুলো খোয়া গেছে সেগুলো ধারণা করা হচ্ছে, গোয়েন্দা তথ্য যেটি বলছে যে এগুলো আসলে জেনেভা ক্যাম্প থেকে শুরু করে মোহাম্মদপুর যে কিশোর গ্যাংয়ের আধিপত্য আপনি দেখতে পাচ্ছেন 5 আগস্টের পর থেকে বেশ বেড়েছে, তাদের কাছে রয়েছে। এবং শীর্ষ সন্ত্রাসীরা যেহেতু জামিনে মুক্ত রয়েছে এবং শীর্ষ সন্ত্রাসীদের এক ধরনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীতেও বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা আমরা দেখতে পেয়েছি, হত্যাকাণ্ডের ঘটনা দেখতে পেয়েছি। সুতরাং এই অস্ত্রগুলো আসলে হাত বদলে শীর্ষ সন্ত্রাসীদের হাতে চলে গেছে। সুতরাং এখানে কিন্তু একটা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির একটি সংখ্যা থাকছে। দাউদ, আপনার কাছে একটা প্রশ্ন, যে যেহেতু গোয়েন্দারা এখন পর্যন্ত তাদের কাছে যে তথ্য আছে যে গণভবনে এসএসএফ এর বিশেষ করে যেই অস্ত্রগুলো 32টি সেটা হয়তো বা আশেপাশের কোনো জেনেভা ক্যাম্পে থাকতে পারে বা তাদের কাছে পৌঁছেছে, তাহলে সেই জায়গাগুলোতে আসলে আমরা আরো বেশি কেন গুরুত্ব দিচ্ছি না এবং সেগুলো উদ্ধার করছি না? কারণ সেগুলো অনেক অত্যাধুনিক অস্ত্র তারা ব্যবহার করে থাকে হাই সিকিউরিটির জন্য। না, এই জায়গাটিতে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বারবারই বলছেন যে মাটি খুঁড়ে হলেও আসলে যে সকল অস্ত্র খোয়া গেছে সেগুলোকে তারা উদ্ধার করতে যতটা অভিযান দরকার তার সবটুকুই তারা করছে এবং তাদের যতটা সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী তারা কাজ করছে। যেহেতু অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল এবং স্নাইপার রাইফেল কিন্তু এসএসএফ এর হাতে ছিল এবং সেগুলো খোয়া গেছে। সুতরাং গোয়েন্দা তথ্য বলছে এবং গোয়েন্দা কর্মকর্তাদের অনেকেই আসলে বলেছেন যে এই সকল অস্ত্রগুলো আসলে বিভিন্ন চরমপন্থী যে দলগুলো রয়েছে তাদের হাতে চলে যাবার এক ধরনের সম্ভাবনা রয়েছে। পার্বত্য অঞ্চল সমূহে যে সকল বিচ্ছিন্নতাবাদী সংগঠন রয়েছে তাদের কাছে আসলে উচ্চ মূল্যে এগুলো যাচ্ছে এবং একই সাথে সুন্দরবন এলাকায় যে সকল দস্যু বাহিনীগুলো রয়েছে তাদের কাছে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সুতরাং সেই জায়গাটিতে আসলে এখন বেশ নজর দিয়ে কাজ করতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেই ক্ষেত্রে বেশ সচেষ্ট রয়েছে এবং বিশেষজ্ঞরা অর্থাৎ অপরাধ বিশেষজ্ঞরা যেটি বলছে যে এই অস্ত্রগুলো যদি এখন বিভিন্ন বাহিনী কিংবা বিভিন্ন যে চরমপন্থী বাহিনী রয়েছে কিংবা শীর্ষ সন্ত্রাসীদের হাতে যায় তাহলে যে কোনো সময় আসলে ছোট ছোট ঘটনা থেকে একটি বড় ধরনের ঘটনা এবং বড় ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটি সংখ্যা তৈরি হয়েছে। সুতরাং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখনই আসলে এটি নিয়ে ভাবতে হবে এবং একই সাথে যেহেতু সেনাবাহিনীও মাঠে রয়েছে, যৌথ বাহিনীর অভিযানও চলমান রয়েছে, সুতরাং সবাইকে সমন্বিতভাবে আসলে কাজ করতে হবে। আরেকটি বিষয় পুলিশ সদর দপ্তর থেকে বারবারই বলা হয়েছে, সাধারণ মানুষও কিন্তু এই অস্ত্র উদ্ধারে অনেকটা সহযোগিতা করছে। কারণ যখন গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল তখন কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম অনেকে আসলে বিভিন্নভাবে তারা থানা থেকে অস্ত্র লুট করে নিয়ে চলে গেছে কিংবা বিভিন্ন জায়গা থেকে অস্ত্র নিয়ে গেছে। অনেকে আসলে ফেসবুক থেকে শুরু করে ভিডিওতে শুরু করে তারা কিন্তু দিয়েছেন। পরবর্তীতে যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে আহ্বান জানিয়েছিলেন যে যারা এই অস্ত্রগুলো পেয়েছেন কিংবা কোথাও যদি পড়ে থাকতে দেখেন তাহলে তাদেরকে যেন খোঁজ দেওয়া হয় এবং সেক্ষেত্রেও আমরা দেখতে বেশ কিছু অস্ত্র কিন্তু উদ্ধার হয়েছে। সুতরাং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বারবারই বলছেন যে সাধারণ মানুষকেও আসলে এক্ষেত্রে এগিয়ে আসতে হবে এবং কোথাও যদি অস্ত্রের মহড়া দেখা যায় সেখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদেরকে যদি খোঁজ দেওয়া হয় তাহলে হয়তো এই অস্ত্রগুলো দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার করতে সক্ষম হবে তারা। দাউদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। যাদের রাজনৈতিক পুঁজি নেই, জনগণের প্রতি আস্থা নেই, সংস্কার নিয়ে বেশি উচ্চবাচ্য করছে তারাই সংস্কারকে ইস্যু করে নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করা হচ্ছে বলে মনে করছে বিএনপি নেতারা। এর ফলে দেশ ক্ষতির মুখে পড়বে বলেও শঙ্কা তাদের। বিএনপি নেতারা বলছেন সংস্কারের নামে নির্বাচন থামানো হলে তা হবে ফ্যাসিস্টের আচরণ। অন্তর্বর্তী সরকারের 8 মাসে সবচেয়ে বেশি আলোচিত রাজনৈতিক বিষয় সংস্কার ও নির্বাচন। তবে এই দুই ইস্যুতে সরকার এবং বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির মধ্যে যথেষ্ট মতপার্থক্য রয়েছে। এই বাস্তবতার মধ্যেই সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। অন্যান্য দলের সঙ্গে একবার করে হলেও বিএনপির সঙ্গে এরই মধ্যে বৈঠক হয়েছে 3 বার। সংস্কারের অনেক বিষয়ে একমত হলেও গুরুত্বপূর্ণ ও মৌলিক কিছু বিষয়ে বড় মতপার্থক্য রয়েছে বিএনপির। সরকার আগেই ঘোষণা দিয়েছিল ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে হবে জুলাই চার্টার, যেখানে স্বাক্ষর করবে সব দল। কিন্তু সংস্কারের এমন প্রক্রিয়াকে নির্বাচন পেছানোর কালক্ষেপণ মনে করছে বিএনপি। যাদের কোনো আসলে পলিটিক্যাল ক্যাপিটাল নাই, যাদের কোনো জনগণের উপর কোনো আস্থা নেই, এগুলোটা ম্যানুফ্যাকচার করতেছে। এটা এতদিন সময় তো লাগার কথা না। এটা কিছু না, একটা চার্ট করবে কোথায় কোথায় ঐক্যমত হয়েছে। এটা পাবলিক করলে সবাই জানলো কোথায় ঐক্যমত হয়েছে কোথায় হয়নি। যেখানে ঐক্যমত হয়েছে ওই সংস্কারগুলো 1 মাসের মধ্যে সমাধান করা সম্ভব। সনদ সই করে নির্বাচনের ডেট 1 মাসের মধ্যে দেওয়া সম্ভব। এগুলো করবেই তো হচ্ছে পার্লামেন্ট, এটা তো করবেই তো হচ্ছে জনপ্রতিনিধিরা, নির্বাচিত জনপ্রতিনিধিরা। তো সুতরাং সেই জায়গাতে আস্থাশীল হতে হবে অন্তর্বর্তীকালীন সরকার বা যারা এই কথাগুলো বলছেন যে আগে আমরা এটা সেরে নেই, তোমরা আপাতত বিশ্রাম নাও, আমরা আগে এই কাজগুলো করে নিই। এইটা মানে পলিটিক্যাল যে ডিনামিক্স, সেই ডিনামিক্সের এগেনস্টে জিনিসটা চলে যায়।
নেতারা বলছেন সংস্কার ইস্যুতে বিএনপিকে একতরফা দায় দেয়া হচ্ছে, কিন্তু কোনো কিছুর জন্যই নির্বাচন থামানোর পক্ষে না তারা। অন্তর্বর্তীকালীন সরকার আশা করে, চায় এবং আমাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে, বাংলাদেশের জনগণের সার্বিক সহযোগিতার মাধ্যমে সেটি ডিসেম্বরের ভিতরেই করা সম্ভব। বাট সেই সদিচ্ছাটুকু আমাদের থাকতে হবে যে না, আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করব। সংস্কারকে নির্বাচনের বিকল্প হিসাবে দাঁড় করানোটা এটা ঠিক নয়। যদি এইরকমই কিছু করা হয় বা বলা হয় এবং এটাকে থামিয়ে রেখে, নির্বাচনকে থামিয়ে রেখে আমরা এটা করি, এই কথার মধ্যে দিয়ে এক ধরনের ফ্যাসিবাদেরই সুর ধ্বনিত প্রতিধ্বনিত হয়। নির্বাচন আদায়ে জনমত তৈরির পাশাপাশি সমমনা রাজনৈতিক দলগুলো নিয়ে সরব হওয়ার পরিকল্পনার কথাও জানান বিএনপি নেতারা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সিনিয়র রিপোর্টার আনোয়ার হোসেন। আনোয়ার, পুরো প্রতিবেদনটা আমরা দেখলাম, তো সংস্কারকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ মনে করে নির্বাচনকে অগ্রাধিকার দিচ্ছে বিএনপি। এই বিষয়টি আসলে জটিলতা সৃষ্টি করছে কিনা বা জটিল দিকে যাচ্ছে কিনা আপনি কি বুঝতে পারছেন? ধন্যবাদ ফ্রেন্ড। সেটি হচ্ছে যে এখন প্রথম কথা হচ্ছে যে এই যে রাজনৈতিক যে প্রসঙ্গ, রাজনৈতিক এই বিষয়টা যখনই আসে, রাজনীতির বিষয়গুলো আসে, তখন একটা জটিল একটা ব্যাপার কিন্তু সেখানে থাকে। এটি প্রথমেই বলে রাখা ভালো। আর যে বিষয়গুলো নিয়ে আমরা এখন কথা হচ্ছে বা এখন অন্যতম যে দুটি বিষয়, সেটি হচ্ছে সংস্কার এবং নির্বাচন, সেই জায়গা থেকে বিএনপি কিন্তু বরাবরই যে কথাটি আসলে বলে আসছে যে নির্বাচনকেই তারা আসলে গুরুত্ব দিতে চাচ্ছে। আপনি নিশ্চয়ই আমার প্রতিবেদনেও দেখছিলেন যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কিন্তু একটা জায়গায় তিনি বারবারই বলার চেষ্টা করছেন যে আসলে এই সংস্কারটি কিন্তু নির্বাচনের বিকল্প হতে পারে না। অর্থাৎ এই যে একটা জটিল পরিস্থিতির দিকেই কিন্তু যাচ্ছে। আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও কিন্তু আসলে বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করেছেন যে ঘুরে ফিরে সেই ডিসেম্বর থেকে জুন পর্যন্ত নির্বাচনের যে সময়সীমাটা, এদিকে বিএনপি সবসময় বলছে যে একটি সুনির্দিষ্ট দিন তারিখের কথা তারা জানতে চাচ্ছে, একটি রোডম্যাপ চাচ্ছে। আজকের কথা যদি একটু বলি ফ্রেন্ড, সেক্ষেত্রে বলতে হবে যে যেমন আজকে বিএনপির দুটি অনুষ্ঠান ছিল। একটি হচ্ছে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি মানববন্ধন ছিল। সেখানে কিন্তু সুনির্দিষ্টভাবে যে মানববন্ধনের যে আজকে বিষয়টি, সেটি কিন্তু সেই ব্যানারেই কিন্তু আসলে আজকে যেটি নিয়ে এসেছে, অর্থাৎ বিএনপির যে মহানগর দক্ষিণ এবং উত্তর বিএনপির যে আয়োজনে আজকের মানববন্ধনটি ছিল, কিন্তু সেখানে সুস্পষ্টভাবে ব্যানারে আসলে লেখা হয়েছে জাতীয় নির্বাচনের যে সুনির্দিষ্ট দিন তারিখের দাবিতেই কিন্তু আজকের মানববন্ধন, এমনটা। এখন এই বিষয়টি বারবারই আমরা দেখেছি যে বিএনপি এই বিষয়গুলো নিয়ে কথা বলছে। আমরা এই যদি আপনাকে বলি যে গত 16 তারিখে যখন এই নির্বাচন ইস্যু নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির যে বৈঠকটি হয় একেবারে, তো তারপর থেকে সেখানেও কিন্তু বিএনপি মহাসচিব যখনই প্রধান উপদেষ্টা বলেছেন যে সেটি ডিসেম্বর থেকে জুন পর্যন্ত বা জুনের মধ্যে নির্বাচনের আবার সুনির্দিষ্ট কোনো তারিখ না থাকাতে অসন্তুষ্টি প্রকাশ করা হয় বিএনপির পক্ষ থেকে, অর্থাৎ বিএনপি মহাসচিব কিন্তু অসন্তুষ্টি প্রকাশ করে। তো তারপরে এমনটাও আমরা দেখেছি যে বিএনপি আনোয়ার, আমাকে একটু কি বলবেন যে বিএনপির এই যে বিএনপি আসলে সংস্কারকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ দেখছে, এদিকে যে নতুন রাজনৈতিক দল গঠন করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি, তারা সংস্কারকেই বেশি গুরুত্ব দিচ্ছে। তো এই যে দুটির ভেতরে একটা দুটোর অবস্থান, সংস্কারের যারা নাগরিক পার্টি তাদের সাথে আসলে আপনার কোনো কথা হয়েছে কিনা যে তারা আসলে কিভাবে দেখছে বিএনপির এই মতামতটাকে? হ্যাঁ, সেই জায়গা থেকে যদি বলি তাহলে আপনাকে বলতে হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে কথা, সেখানে আমি দুটি শব্দ আপনাকে একটু সুস্পষ্টভাবে বলতে চাই। যেমন এনসিপি কিন্তু বলছে যে মৌলিক সংস্কারের কথাগুলো আসলে বলছে, এমনটা তারা বলছে যে মৌলিক সংস্কারগুলো যখন হয়ে যাবে তারপরে হচ্ছে নির্বাচনের প্রসঙ্গটি তারা নিয়ে আসতে চাচ্ছে। এদিকে বিএনপি যেটি বলছে যে সেটি হচ্ছে যে প্রয়োজনীয় সংস্কার। এখন এখানে হচ্ছে মৌলিক সংস্কার এবং অপরদিকে বিএনপি বলছে যে প্রয়োজনীয় সংস্কারগুলো সেরই একটি নির্বাচনের দিকে যাওয়ার একটি কথা বলা হচ্ছে। এখন এখানে একটু জটিল পরিস্থিতি কিন্তু এর মধ্যে তৈরি হয়ে গেছে। আজকে কিন্তু আমরা দেখেছি যে আমরা বিভিন্ন সময় প্রশ্ন এসেছে যে বিএনপি এই নির্বাচন আদায়ে কী ধরনের কর্মসূচিতে সামনে যাবে বা কী ধরনের আন্দোলনে যাবে। তো বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হচ্ছিল যে এটি তারা সময় দেখবে, পরিস্থিতি বুঝে তারপরে তারা কর্মসূচিগুলোর দিকে এগোবে।
সেই জায়গা থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কিন্তু তাদের আলাপ আলোচনা চলছে, ধারাবাহিক বৈঠক চলছে। সেই জায়গা থেকে আজকের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের যে মানববন্ধন, তাতে করে কিন্তু আমরা বলতে পারি যে বিএনপি কিন্তু এরই মধ্যে অর্থাৎ নির্বাচন আদায়ের যে প্রসঙ্গ, সেই ব্যাপারে কিন্তু ধীরে ধীরে কিন্তু আসলে তারা কর্মসূচির দিকেই যাচ্ছে, এমনটা কিন্তু আমরা বলতে পারি। এদিকে আজকেও দেখেন, যদি একটু সর্বশেষ বলি যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামের কিন্তু আজকে বৈঠকটি হয়েছে। তো সেখানেও কিন্তু জামায়াতে ইসলামী আমরা দেখেছি যে আজকেও সর্বশেষ যদি মতামত দেখি, নায়েবে আমির কিন্তু আজকে সংবাদ সম্মেলন করে সবশেষ বৈঠক শেষে বলেছে যে তারাও আসলে এই সংস্কারের পক্ষে আছে। তো এই সংস্কারের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, এদিকে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি মত পার্থক্যের জায়গাগুলো কিন্তু আসলে এখন সুস্পষ্ট, অনেকটাই কিন্তু সামনে চলে এসেছে। তো এখন এই বিষয়গুলো নিয়ে শেষ পর্যন্ত জুলাই চার্টার বা এই যে জুলাই সনদের কথাটি বলা হচ্ছে, সেটি আসলে কতদিন ধরে, কতদিনের মধ্যে একদম আসলে কোনটা মৌলিক সংস্কার এবং কোনটা আসলে প্রয়োজনীয় সংস্কার, এই ভেদাভেদটা কে তৈরি করবে বা কে বোঝাবে, সেটা একটা প্রশ্নের জায়গা বা জানার জায়গা রয়ে যায়। আনোয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাতীয় সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর রাখার পক্ষে মত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে কমিশনের সাথে একই ব্যক্তির দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবে একমত হয়েছে তারা। শনিবার জাতীয় সংসদ ভবনের এলটি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে একথা বলেন দলটির নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, বিশ্বাসযোগ্য ও টেকসই গণতন্ত্রের জন্য কমিশনকে সহায়তা করবে তার দল। দেশের প্রত্যেক সেক্টরে জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিও গুরুত্ব আরোপ করেছেন তিনি। এদিনও পিআর পদ্ধতিতে নির্বাচনের আহ্বান জানান জামায়াতের নেতারা। এর আগে রাষ্ট্র সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে তা যেন বেহাত না হয়, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় অংশ নেন। আমাদের এই সুযোগ যারা তৈরি করে দিয়েছেন, যে বীর শহীদরা, তাদের কাছে আমাদের একটি ঋণ আছে, যেন এই সুযোগ কোনো অবস্থাতে হাতছাড়া হয়ে না যায়, যেন এই সুযোগকে কেন্দ্র করে আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে পারি যেখানে কোনো অবস্থাতেই কাউকে নিপীড়নের মুখে পড়তে না হয়, বিচার বা বিচার বহির্ভূত ব্যবস্থার মধ্যে যেন তাকে মোকাবেলা করতে না হয়। কমিশনের প্রস্তাব ছিল সংসদের মেয়াদ 4 বছর হবে, প্রেসিডেন্টের মেয়াদ 4 বছর হবে। আমরা বলেছি যে এটা ঠিক হবে না, সংসদের মেয়াদ 5 বছর থাকবে এবং প্রেসিডেন্টের মেয়াদও 5 বছর থাকবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, বাইক্যামেরাল পার্লামেন্টের ব্যাপারে আমরা একমত হয়েছি। ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামের বৈঠকের প্রসঙ্গে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী স্টাফ রিপোর্টার মোহাইমুনুল খান অপু। সর্বশেষ বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? বৈঠকের পর আসলে জামাত নেতারা আর কিছু বলেছে কিনা? আফরিন, দীর্ঘ 7 ঘন্টা ধরে কিন্তু এই বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ঐক্যবদ্ধ কমিশনের সাথে বৈঠক চলে। সেই বৈঠকটি কিন্তু বিকাল 5:15 দিকে শেষ হয়। তারপর গণমাধ্যমের সামনে আসেন জামায়াতের নায়েবে আমির। তিনি গণমাধ্যম কর্মীদেরকে যেসব বিষয়গুলো তুলে দিলেন, তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি পরপর দুবার তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন, সেটি পরপরও হতে পারে বা একটি সময়ের গ্যাপ দিয়েও এটা হতে পারে, দুবারের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না। সেই বিষয়টি কিন্তু তারা ঐক্যমত্য কমিশনকে জানিয়েছেন। আর পাশাপাশি যে পিআর পদ্ধতিতে নির্বাচন, সেটিও কিন্তু বলেছেন যে পিআর পদ্ধতিতেই তারা নির্বাচন চাচ্ছেন। এছাড়াও কিন্তু আরও অন্যান্য বিষয় তারা তুলে ধরেন, তবে ঠিক কতগুলো বিষয়ে তারা একমত হয়েছেন সেই বিষয়টি কিন্তু তারা আমাদেরকে স্পষ্ট করেননি। তবে এর আগে দুপুর 1:30টার দিকে আরেকবার বিরতিতে যখন নায়েবে আমির আসেন, তখন আবার সাংবাদিকদের সামনে কথা বলেন। তখন তিনি আমাদেরকে যে বিষয়টি বলেন যে
গণমাধ্যম কর্মীদের বলেন যে প্রধানমন্ত্রী এবং সংসদ এবং রাষ্ট্রপতির যে মেয়াদ 4 বছর প্রস্তাব করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন, সেটি তারা দ্বিমত পোষণ করে সেটি বলেছেন যে দুটি 5 বছর রাখার পক্ষে তারা কিন্তু মত দিয়েছেন। এর আগে সকাল 10:30-এর দিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে জামায়াতে ইসলামের বৈঠক শুরু হয়। নির্ধারিত সময়ের আগে কিন্তু জামাতের 10 সদস্যের একটি প্রতিনিধি দল এসে হাজির হয়। তারপর তারা সূচনা বক্তব্যে তারা কথা বলেন সাংবাদিকদের সাথে। তখন জামায়াতে ইসলামের একই নেতা তিনি বলেন যে বাংলাদেশে তারা এমন একটি নির্বাচন চান যে নির্বাচনটি বিগত যে 3টি টার্মে নির্বাচন হয়েছে বা এর অতীতে যে হয়েছে তেমনটি যেন না হয়। একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দেশবাসী এবং দেশের বাইরের মানুষও দেখবে, সে তেমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। আর পাশাপাশি বলছেন যে জুলাই আন্দোলনে যে সংস্কারের একটি সুযোগ এসেছে, এই সুযোগ যাতে হাতছাড়া না হয়, এটি কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ কিন্তু এটি বলেছেন। তা আফরিন। অপু, আপনাকে ধন্যবাদ। ডিবিসির নির্বাচিত সংবাদ থেকে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন।